গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিল, একটার পর একটা মৃতদেহ বাইরে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। অতীন দায়ের দায় কার? দেখুন, ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। কলকাতা পুরসভায় আছি, পুরসভা তো একদম দায় এড়াতে পারে না, নৈতিক দায় তো পুরসভার উপরই পড়ে। পুরসভার দায় কার? মেয়র, ওখানকার বিধায়ক, মেয়র, ওই দপ্তরের মেয়র পরিষদ, পুর নগর উন্নয়ন মন্ত্রী, আবার মেয়র। এই ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে নগর পরিকাঠামো, আমি নিজে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে গিয়ে, উদ্বোধনে যেতে গিয়ে দেখেছি যে ওখানে নগর পরিকাঠামো অত্যন্ত সংকীর্ণ। একটা রাস্তাকে কেন্দ্র করে সমস্ত জনবসতি এবং ওভার পপুলেটেড এরিয়া, ফলে ওখানে মানে শৃঙ্খলা আনতে গেলে কড়া আইন প্রয়োগ করার দরকার আছে, কড়া আইন তৈরি করার দরকার আছে। কিন্তু এরকম ঘটনা, আমি নিজে, আমার 38 বছর প্রায় কাউন্সিলর জীবন হলো, আমি নিজে মনে করি যে আমার এলাকায় যদি প্রত্যেকটি অঞ্চলে আমার যোগাযোগ থাকে এবং আমি যদি সদা সর্বদা সচেষ্ট থাকি, তাহলে এরকম ধরনের ঘটনা আটকানো সম্ভব। একটা জিনিস তো মানতেই হবে যে আমাদের সব থেকে বড় সমাজে সবকিছুতেই রাজনীতি একটা প্রতিবন্ধকতা। প্রশাসনের সামনে একটা ঢাল হয়ে এসে রাজনীতি দাঁড়িয়ে যায়, ভোট কেন্দ্রিক রাজনীতি। তো এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভোট কেন্দ্রিক রাজনীতি এখানে বাধা হচ্ছে কি করে? যে কোনো প্রশাসনিক পদক্ষেপই তো মানে জনমানসে কি প্রতিক্রিয়া হবে, ভোটের ওপর কি প্রতিক্রিয়া হবে, এটা তো ভাবতেই হয়, সব রাজনৈতিক দল ভাবে। তো সবতেই সেই প্রতিক্রিয়ার কারণে প্রশাসনিক যে পদক্ষেপগুলো অনেক স্লো হয়ে যায়। এটা আমাদের দেশের সামাজিক ব্যাধি। আপনি বলছেন যে দায় পুরসভার, আপনি তো ডেপুটি মেয়র, ফিরহাদ হাকিম মেয়র, তাহলে আপনারও দায়। নিশ্চয়ই। আমি তো দেখুন, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, আমি যদি বলি আমার কোনো নৈতিক দায়ী নয়, কলকাতা পুরসভায় আছে, আমি ভুল বলবো, আমি নিজের সাথে প্রতারণা করবো। আমি তো অ্যাজ এ হোল কলকাতা পুরসভার দায় বললাম। কলকাতা পুরসভার প্রশাসন, কলকাতা পুরসভার রাজনৈতিক প্রশাসন, সবাই এই দায় এড়াতে পারি না। কেন বলছেন কলকাতা পুরসভার দায়? কারণ তার নজরদারি দেখার কথা ছিল, অথচ নজরদারি সে দেখতে পারেনি। হ্যাঁ, নিশ্চয়ই। পুরো দেখুন, আমি এই চেয়ারে বসে আছি, তো আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে, আমার এইগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তো আমি এটাকে অস্বীকার করতে পারি, নৈতিক দায়টা অস্বীকার করতে পারি না। দেখুন, সামাজিক প্রতিক্রিয়া, নানান বাধা, নানান অসুবিধে, আইন ইমপ্লিমেন্টেশনের অসুবিধে, জনবসতিতে মানুষের চাহিদা এবং সেই চাহিদার ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে আমার গিয়ে পৌঁছানোর অসুবিধে, এগুলো নানান অসুবিধে আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে একটা ঘটনা ঘটে গেলে, এতগুলো মানুষের মৃত্যু হলে তার নৈতিক দায়টা আমি এড়াতে পারি না। একটা যদি বেআইনি বাড়ি হয়, তাহলে আশেপাশের লোক এসে আমাদের অঞ্চল, আমি আমার কথা বলতে পারি, আমার এলাকায় যদি কোনো বাড়ি তৈরি হয়, ঠিক কেউ না কেউ এসে জিজ্ঞেস করে যে ওখানে একটা বাড়ি হচ্ছে, বাড়িটা কি প্ল্যান সঙ্গতভাবে হচ্ছে? তখন আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে ফোন করে জিজ্ঞেস করি, এসে ইঞ্জিনিয়ার অ্যাড্রেস দিই, তারা তখন অ্যাড্রেস দিয়ে জানায় হ্যাঁ প্ল্যান স্যাংশন করে বাড়িটা হচ্ছে। ওখানে তো বাড়িটা তো বেআইনি ছিল, মুখ্যমন্ত্রী মেয়র দুজনই বলছে বেআইনি ছিল। এবং আমি সংবাদপত্রে পড়ে জেনেছি যে ওখানকার মানুষেরও নাকি অভিযোগ ছিল। তো এখন ঘটনা হচ্ছে যে কাউন্সিলর, উনি ইতিমধ্যে কাগজে পড়ে যা জেনেছি, উনি বলছেন এটা আমার জ্ঞাতসারে ছিল না। হতে পারে ওনার জ্ঞাতসারে ছিল না, কিন্তু ঘটনার দায় যদি আমার ওয়ার্ডে এরকম ঘটনা ঘটতো, তাহলে আমি কাউন্সিলর হিসেবে তার দায়টা এড়াতে পারতাম না। সেই দায়িত্ব তো তারও, সেই অঞ্চলের কাউন্সিলর। সেটা তো এক একজনের মানসিকতার উপর নির্ভর করছে। যে আমি যদি বলি আমার এখানে এরকম বড় দুর্ঘটনা ঘটে, আর দুর্ঘটনা ঘটলে আমাকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে, ব্যাখ্যা দিতেই হবে যে আমি কেন দায়ী নয় কাউন্সিলর হিসেবে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা তো আমাকে দিতেই হবে। তারও দেওয়া উচিত। সেটা তো তিনি বলতে পারবেন। কাউন্সিলরের সঙ্গে দেখা যাচ্ছে যে প্রমোটার অ্যারেস্ট হয়েছেন, তার ছবি একসঙ্গে দেখা যাচ্ছে। দেখুন, একটা দুর্ঘটনা হয়েছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, যদি আমার সাথে এরকম কোনো লোক যিনি একটি কনস্ট্রাকশন করেছেন, এখন আমি বলতে পারি যে আমার কাছে তো এসে অনেকেই অনেক বিভিন্ন সময় একটা অনুষ্ঠানে ছবি তুলতে পারেন, একটা ছবি প্রমাণ করে না যে কতটা তিনি ঘনিষ্ঠ। দেখুন, আমরা অনেক জায়গায় যাই, বহু মানুষ এসে আমাদের কাছে পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, পরবর্তীকালে হতে পারে সে একটা প্রমোটিং করেছে, সেই প্রমোটিংয়ের দুর্ঘটনা হতে পারে। কিন্তু যদি আমার সাথে সবসময় থাকে, আমাকে যদি রোজ অনেক ছবি দেখানো যায় যে ও সবসময় আমার সাথে ঘুরছে, আমার সাথে থাকছে, তাহলে আমি দায় এড়াতে পারি না। ধরুন আপনি কড়া আইনের কথা বলছেন,
এক্সিস্টিং আইনে এটা সম্ভব হচ্ছে না কেন, যে মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ আপনি বলছেন যে বিভিন্ন জায়গায়? কলকাতা পুরসভার একটা সমস্যা যে ভারতবর্ষে অনেক জায়গায় পুরসভার সাথে এবং বিদেশেও পুরসভার সাথে পুলিশ যুক্ত আছে। মানে মেয়র অফ দ্য সিটি তিনি কমিশনার অফ পুলিশকে নিয়ন্ত্রণ করেন। কলকাতা পুরসভার সব থেকে বড় অসুবিধা যে কলকাতা পুরসভায় পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম দিই, কিন্তু পুলিশ কলকাতা পুরসভার নিয়ন্ত্রণে নয়। এটা একটা টেকনিক্যালি আমাদের অসুবিধে। 2 নম্বর, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আগে আমাদের বিল্ডিংয়ে একটা নিয়ম ছিল পোস্টিং করা। তার নিয়ে অনেক অভিযোগ ছিল যে পোস্টিং যারা থাকে তাদের সামনেই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে পোস্টিং করা হলো, অর্থাৎ কিছু লোককে নিয়োগ করা হলো বেআইনি কমপ্লেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে, সে কাজটা যাতে বন্ধ থাকে দেখার জন্য। তাতেও অপপ্রয়োগ হতো, পোস্টিং থাকাকালীনও কনস্ট্রাকশনও, কিন্তু সেটা অনেক নিয়ন্ত্রণে থাকতো। তো আমার মনে হয় যে বিল্ডিং ডিপার্টমেন্টের এই যে পোস্টিং তুলে দেয়া, এটা একটা বিল্ডিং ডিপার্টমেন্টের দুর্বলতার একটা কারণ। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি বলতে পারি। কিন্তু আপনি বলছেন পুরসভার দায়, কেন স্পেসিফিক বলছেন? নৈতিক দায় বলছি। নৈতিক দায় এই কারণে যে একটা শহরে দুর্ঘটনা হচ্ছে, পুরসভা সেই ব্যাপারটা দেখাশোনার দায়িত্বে আছে, তো পুরসভাকে নৈতিক দায় নিতে হবে না? নৈতিক দায় তো নিতেই হবে। আর একটা হচ্ছে যে দুজন আপনাদের ইঞ্জিনিয়ারকে বা আধিকারিককে শোকজ করা হয়েছে, এটা কি যথার্থ? মানে এত বড় বিল্ডিং ভেঙে গেল, এতজনের মৃত্যু হলো, শোকজ? আমার মনে হয় ভবিষ্যতে নিশ্চয়ই একটা এনকোয়ারি কমিটি হবে। প্রাথমিকভাবে শোকজ হয়েছে, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এটা একটা ভালো করে করা আইন করা উচিত, করা ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই এটা হবে। এটা কি শুধু গার্ডেন রিচের সমস্যা, না গোটা কলকাতার সমস্যা? আপনার মনে হয় না যে বেআইনি বাড়ি? গার্ডেন রিচের সমস্যাটা বেশি করে দেখা যাচ্ছে খুব ছোট্ট জায়গার মধ্যে এত ঘটনাটা ঘটেছে, কিন্তু কলকাতায় একটা প্রবণতা আছে, বিশেষ করে বস্তি অঞ্চলে বেআইনি করার একটা প্রবণতা আছে। সেই জন্য বস্তি আইন কলকাতায় জুড়ে, হ্যাঁ, বস্তি আইন সংশোধন করে আপনার বস্তিতে 1 মাসের মধ্যে এখন ঠিকা কন্ট্রোলারকে বসানো হয়েছে, বিএলআরওকে কলকাতা কর্পোরেশন অফিসে বসা হয়েছে, যাতে দ্রুত বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়া যায়। এবং যারা ঠিকা কন্ট্রোলারে রেজিস্টার্ড আছেন, তারা যদি তাদের বাড়ির ভাড়াটিয়া বা যারা অকুপায়ার তাদেরকে নিয়ে একত্রিতভাবে পুরসভায় প্ল্যান স্যাংশন করে কাগজপত্র ঠিক করে জমা দেন, তাহলে 1 মাসের মধ্যে প্ল্যান দেওয়া হচ্ছে। তো ফলে এইটাকে ব্যাপকভাবে প্রচার করে বস্তিতে বস্তিতে আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে, তাহলে সাধারণ মানুষ যদি দেখেন যে আমি প্ল্যান স্যাংশন করে বাড়ি পাবো, তো বেআইনিতে যাবেন না, যত প্রলোভনই থাকুক। এটা কি গোটা কলকাতার সমস্ত ওয়ার্ডই হচ্ছে এই বেআইনি? কম বেশি, নিশ্চয়ই কম বেশি তো হয়। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কাউন্সিলরদের, গোটা কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের এক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, তার দামি গাড়ি, দুর্মূল্য গাড়ি, তার অর্থ, আয়, এইসব নিয়ে প্রশ্ন উঠছে। একজন জনপ্রতিনিধির এই প্রশ্ন উঠবে কেন? মানে আপনি ডেপুটি মেয়র কলকাতার, দেখার জন্য তো ইনকাম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স দেখুক। আপনাদের অনেক কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ শোনা যায়। দেখুন, রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে তো অভিযোগ করাটা খুব সহজ, কিন্তু আমার মনে হয় যে আমাদের দলে ইতিমধ্যেই একটা সিস্টেম চালু হয়েছে যে প্রত্যেকের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করায়। আমার মনে হয় এটা দলের সব স্তরে, এইটা দল থেকে নির্দেশ আমার মনে হয় খুব শীঘ্রই আসবে। যেভাবে অভিযোগের আঙুল উঠছে, তার দলের নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন। আমার ধারণা এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপর। আমার মনে হয় নিশ্চয়ই হবে যে আমাদের সবাইকেই বলতে হবে যে বার্ষিক রিটার্ন সাবমিট করো। কাউন্সিলর থেকে এমএলএ, এমপি, সবাইকে, দলের সর্বোচ্চ চারে পদাধিকারী সবাই আমার মনে হয় আগামী দিনে দলের কাছে রিটার্ন সাবমিট করা উচিত, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা উচিত, স্বচ্ছতার জন্য। এই কেন মানুষের যে ধারণাটা রয়েছে সেই ধারণাটাকে চেঞ্জ করতে গেলে আমার মনে হয় দলের এরকম পদক্ষেপ গ্রহণ করা উচিত।